প্রথম ব্রিটিশরা ওখানে পরাজিত হলো, পরে দেখলাম রাশিয়ানরা হলো, এখন তারপরে শেষ দেখলাম আমেরিকানরা সেখানে পরাজিত হয়েছে। এটা তো তার খায়েশ বলা যেতে পারে, এক্সপেকটেশন। বাগরাম এয়ারপোর্ট তারা ফেরত চায় বা নিতে চায়, এটা তাদের তারা দেখছে যে আফগানিস্তানটাকে মিসহ্যান্ডেল তারা করেছে, ব্যাপক অর্থ সম্পদ অপচয় করার পরে তাদের অ্যাচিভমেন্ট ছিল জিরো এবং আন্তর্জাতিকভাবে তারা অপমানিত এবং নিগৃহীত হয়েছে। সেই সম্মানটা ফিরে পাওয়ার জন্য হয়তো একটা খায়েশ থাকতে পারে, বাট সেটা বাস্তবে রূপান্তরের কোনো সম্ভাবনাই আমি দেখছি না। কেননা চীন যথেষ্ট মানে কি বলা যায়, তাদের ইনভেস্টমেন্ট নিয়ে তাদের সাপোর্টটা, সেটা মিলিটারি এবং কমার্শিয়াল সাপোর্ট নিয়েই তারা আফগানিস্তানে অবস্থান নিয়েছে আমেরিকা চলে আসার পরে। তো ইতিপূর্বে আমরা দেখলাম প্রথম ব্রিটিশরা ওখানে পরাজিত হলো, পরে দেখলাম রাশিয়ানরা হলো, এখন তারপরে শেষ দেখলাম আমেরিকানরা সেখানে পরাজিত হয়েছে। আমার মনে হয় না যে খুব শীঘ্রই এই তিন শক্তির কেউ সেখানে আবার আর একটা অ্যাডভেঞ্চার করবে। ওটা তার জাস্ট এমনি ক্যাজুয়াল কমেন্ট হতে পারে। আরেকটা বিষয় ছিল যে অনেকে বলে ইরান ভারতের দালালি করে আসছে, এটা আসলে কতটা সত্য? এটা করছে যে আফগানিস্তানে আমেরিকান ট্রুপস যে ছিল দখল করে, তাদের সাথে তাল মিলিয়ে ভারত যথেষ্ট সুবিধা নিয়েছে এবং তারাও ইনভেস্টমেন্ট সেখানে করেছিল। একটা হিউজ একটা ইনভেস্টমেন্ট করেছিল, যেটাকে তারা অ্যাবান্ডন করে আসতে বাধ্য হয়েছে। আমেরিকানরা ছেড়ে চলে আসার পরে ইন্ডিয়ানরাও কিন্তু ওখান থেকে পালাতে বাধ্য হয়েছে, যেহেতু তারা আমেরিকানদের সাথে অ্যালাইন্ড ছিল, কিন্তু তারা আফগানিস্তানের বন্ধু হিসেবে ছিল না। তারা কিন্তু ওই প্রজেক্ট, তারা আবার ফেরত যাওয়ার চেষ্টা এখন করছে, তাদের প্রজেক্টগুলোকে আবার রিভাইভ করার চেষ্টা করছে। কিন্তু আমার ধারণা, যেহেতু আফগানিস্তানের এই সকল ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে চীন এবং পাকিস্তান এখন ইনভলভড, তারা আমার মনে হয় না যে ভারতকে আবার ফেরত যেতে দিবে। যেভাবে আমরা দেখছি যে ইরানের যে বন্দরটা ভারত নিয়েছিল, সেটার উপরে রেস্ট্রিকশন চলে আসছে। এই 30শে সেপ্টেম্বরের পরে যদি ওখানে যারা থাকবে ওখানে তাদের উপরে রেস্ট্রিকশন দেওয়া হবে। তো ভারত ওখানে একটা বেকায়দায় পড়ছে। ভারতের যে বড় একটা শক্তি, যারা ম্যান পাওয়ার এক্সপোর্ট করতো আইটি সেক্টরে, সেটার উপরে একটা আমেরিকান নিয়ন্ত্রণ, যে প্রতিটা H1 ভিসার জন্যে $1,00,000 করে দিতে হবে। ওখান থেকে অবৈধ যারা ওদেরকে ফেরত পাঠাচ্ছে দেশে, সব মিলায় আমি মনে করি ভারত যথেষ্ট একটা বিব্রতকর অবস্থার মধ্যে আছে। তাদের নিজেদের ঘর গোছাতেই তারা যথেষ্ট তাদেরকে সময় দিতে হবে, না হলে ভারত এক হয়ে থাকাটা ডিফিকাল্ট হবে। তো সেই হিসেবে বাংলাদেশে যারা ভারতকে দেখাচ্ছে, তারা ভারতের জুজু ভয় দেখাচ্ছে বলে আমি মনে করি। এখনও আমি মনে করি তারা এর এক্সিস্টেন্সের জন্য তাদের নিজেদের দিকে মনোনিবেশ করা উচিত, নাহলে এর কোনো প্রয়োজনীয়তা থাকবে না যদি ভারত এক না থাকে। আওয়ামী লীগও শেষ, কিন্তু আওয়ামী লীগের রেখে যাওয়া সিস্টেম যেহেতু রয়ে গেছে, তারা নিজেদের সার্ভাইভালের জন্যে হাসিনার প্রতিচ্ছবিকে ব্যবহার করছে, হাসিনার ভিডিওকে তারা আনছে, ডেলিভারেটলি তার ফোন আলাপ ফাঁস করতেছে। এই সমস্ত আলাপ সালাপ, ফোনের যে সমস্ত যাই কিছু আমরা দেখছি, এগুলো মানুষকে ভয় দেখানোর জন্য। তো আমি মনে করি যে কোনো ধরনের ভয়, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কোনো অ্যাকশান না নিতে পারে, সরকার কোনো অ্যাকশান না নিতে পারে, সশস্ত্র বাহিনী নীরব থাকতে পারে, নীরবে তাদের সহযোগিতা করতে পারে, জনগণ এইগুলো ফয়সালা করে ফেলবে। জনগণ আওয়ামী লীগকে কোনো রকম স্পেস দিবে না, আওয়ামী লীগের কোনো নেতাকেও দিবে না, কর্মীদেরকেও কোনো স্পেস দিবে না। তারা যথেষ্ট নিশ্চিত যে তারা যে কষ্টটা পেয়েছে, এই কষ্টটা রিলিফ কিন্তু সরকার দেয় নাই, আইনশৃঙ্খলা বাহিনী জনগণকে দেয় নাই। সেটা আইনশৃঙ্খলা বলি, এই মামলা মোকদ্দমার এই অত্যাচার বলি, দ্রব্যমূল্য বলি, শাসন ব্যবস্থা বলি, প্রতিটা ক্ষেত্রে ঘুষ দুর্নীতি চরমভাবে বেড়ে গেছে। আবার সেই মামলা বাণিজ্য শুরু হয়েছে, ভুয়া মামলা দিয়ে পুলিশ এবং একটা চক্র, এবং সেটা এই যে বিএনপির একটা চক্র, যেটা অনেকেই দায়ী করছে, ভুয়া মামলা দিয়ে তারা চাঁদাবাজি করতেছে মামলা কাটানোর নামে। তো এই চক্রটার উপরে মানুষ এখন নিজেরা সিদ্ধান্ত নেবে, যেটাকে আমরা মব জাস্টিস বলতেছি। মব জাস্টিস কখন হয়? যখন আইন শৃঙ্খলা ব্যবস্থা কাজ করে না।
তা রাষ্ট্র যদি নীরব থাকে জনগণ নিজের সিদ্ধান্ত নিজে নেয়। আয়াতুল্লাহ খামেনি আর হচ্ছে এরদোয়ান, প্রথম কথা হচ্ছে যে তারা নিজ দেশে তো দেশপ্রেমিক, দেশকে শক্তভাবে শেখ হাসিনা যে সুযোগটা পেয়েছিল সে যদি ভারতের কাছে দেশকে বিক্রি না করে দিত তাহলে কিন্তু আমরা একটা বিরাট শক্তিশালী দেশ হিসেবে আজকে দাঁড়াতে পারতাম। আওয়ামী লীগই যদি একটা দেশপ্রেমিক শক্তি, যদিও তারা মানে স্বাধীনতার মানে চেতনাধারী দল হিসেবে নিজেদেরকে জাহির করলেও স্বাধীনতার সব থেকে ক্ষতি কিন্তু তারা করছে। তো সেই হিসেবে আমি তুরস্কের যে ডেভেলপমেন্ট উন্নতি হয়েছে গত 10-15 বছরে, ইরানের যে ডেভেলপমেন্টটা হয়েছে চরম স্যাংশনের পরেও, আমি তো এই ধরনের স্বৈরাচার হলে তো দেশ উন্নত হয়। তা জনগণকে যারা কল্যাণ দিতে পারে সেটা স্বৈরাচার হলেও তো সেটা সহনীয়, এটাকে স্বৈরাচার বলা তো ঠিক হবে না, সন্ত্রাসী রাষ্ট্র বলাও ঠিক হবে না। তারা কিন্তু মুক্তিকামী বাহিনীকেই কিন্তু তারা সহায়তা দিয়েছে। প্যালেস্টাইনের যুদ্ধে যদি ইরান হেল্প করে লেবাননের, সিরিয়ার অ্যান্টি ইসলামিক ফোর্সকে কন্ট্রোলে নেওয়ার জন্য যদি তারা অর্থ সহায়তা দেয়, তাদেরকে তো আমরা টেররিস্ট বাহিনী বলবো না, দেশ হিসেবে ইরান টেররিস্ট হতে পারে না। এই জিনিসটা মানুষ কিন্তু আগে সন্দেহ থাকলেও সেখানেও বলিটা আমরা রিপিট করেছি। এখন কিন্তু মানুষ এটার সাথে নিজের সিদ্ধান্তটাকে রিপ্লেস করে দিচ্ছে যে না, এরা সন্ত্রাসী না, এরা তো স্বাধীনতাকামী জনগণ। প্যালেস্টাইনিরা আক্রান্ত, তাদেরকে হেল্প করতেছে ইরান, সুতরাং এরা তো টেরোরিজমকে প্রমোট করছে না, স্বাধীনতার যুদ্ধকে সাপোর্ট করছে। সেম ইরানে একই প্রবলেম, লেবাননে একই প্রবলেম, ইরাকের সাথে যেটা হলো। তো সবখানেই কিন্তু আমরা যেটা দেখছি, টার্কি যেভাবে পুরো ইসলামিক বিশ্বে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে সক্ষম হয়েছে, এরকম যদি কোনো দেশ আসে কোনো একটা শাসকের আন্ডারে, আমি তো মনে করি সেটা দেশের জন্য ভালো হইলে সেটা কখনো স্বৈরাচার হইতে পারে না। একই ইরানের জন্য তো একই, যে চরম স্যাংশনের মধ্যেও ইরান তাদের দেশকে সম্পূর্ণভাবে অত্যাধুনিক শক্তিশালী দেশ হিসেবে, যদি স্যাংশনটা না থাকতো আজকে কিন্তু ইরান সবার ধরাছোঁয়ার বাইরে থাকতো, এবং সেটা যাতে না হয় সেই কারণেই তাদেরকে স্যাংশনে রাখা হয়েছে। ইরানের পোটেনশিয়াল কিন্তু পারস্য সাম্রাজ্য কিন্তু এটা, আর ওটা হচ্ছে অটোমান সাম্রাজ্য। তা সুতরাং এই দুই কলোনিয়াল পাওয়ার, যেটা ইসলামিক কলোনিয়াল পাওয়ার বলতে হবে, এদেরকে কিন্তু কন্ট্রোলে রাখার চেষ্টা করে পশ্চিমা বিশ্ব। তো এখন যে এরা সব ইয়ের পরেও, বাধা বিপত্তির পরেও যে তারা ঘুরে দাঁড়াচ্ছে, এটা তো মনে করি আমাদেরকে ওয়েলকাম করা উচিত।